নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আমি যদি প্রথমেই একটু জিজ্ঞাসা করি যে ভারতে রাজনৈতিক কার্যক্রম করা যাবে না, আওয়ামী লীগের যে নেতারা অবস্থান করছেন কিংবা পালিয়ে আছেন, যেভাবে বলি না কেন, শেখ হাসিনা সহ আমরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের নানান ধরনের অডিও বার্তা শুনে আসছিলাম। কখনো কখনো অনলাইন চ্যানেলগুলোতে তারা যুক্ত হচ্ছিলেন। এই প্রথমবারের মতন আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে দিল্লির মাটিতে বসে সংবাদ সম্মেলন করলেন। প্রথমেই আমার এই জায়গাটাতে প্রশ্ন, ভারত তাদের কি সব ধরনের সহযোগিতা স্পেস দিয়ে যাচ্ছে কিনা? আচ্ছা, দেখেন, এই যে ভারত বাংলাদেশ যে সম্পর্কটা, এটা ক্রমশ তিক্ততার দিকে যাচ্ছে। সম্প্রতি ক্রিকেট নিয়ে যে এটা হলো, আপনার যে দ্বন্দ্বটা হলো, এটা আরেক ধাপ নিচে তলানিতে রিলেশনশিপটা নেমে গেছে। এরই একটা প্রতিফলন হচ্ছে যে আওয়ামী লীগকে, যারা প্রবাসে আছে, তাদেরকে অফিসিয়ালি অফিসিয়ালি ওপেনলি একটা সংবাদ সম্মেলন করতে দিয়েছে। এটা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা, যে এই আওয়ামী লীগকে তারা মোটামুটি রাজনীতি করার জন্য, রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে চালানোর জন্য এক ধরনের অনুমতি বা অনুমোদন ভারত সরকার দিয়েছে। এটা হলো একটা দিক। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে সংবাদ সম্মেলন যেটা হাসান মাহমুদ সাহেব এবং নওফেল চৌধুরী করলেন, সেখানে তারা যে কয়েকটা কথা বলছেন যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। অ্যাকচুয়ালি তাদের তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাদের তো যে সিম্বল পার্টি হিসেবে তারা কিন্তু নির্বাচন করতে পারছে না। সুতরাং এই কথাটার মানে হচ্ছে এইটা, যে কিন্তু ভোটারদের, যে আওয়ামী সমর্থক ভোটারদের কিন্তু বলা হয়নি যে তোমরা কেউ ভোট দিতে পারবে না। তারা ভোট দিতে পারবে, তাদের এই উদ্দেশ্যে এই জিনিসটা, মেসেজটা, যে তোমরা ভোট দেবা না, তোমরা ভোট কেন্দ্রে যাবে না। এই হচ্ছে মূল বিষয়, যে ভোট কেন্দ্রে যাবে আপনি না, ভোট বলছেন দেবা না। ভারতের নতুন বার্তা ক্রিকেট নিয়ে বা ক্রীড়াঙ্গন নিয়ে যে নতুন অস্থিরতা, সেখান থেকে দুই দেশের কূটনৈতিক রাজনৈতিক সম্পর্ক নিশ্চয়ই আরো বেশি তলানিতে নেমেছে, মানে একেবারেই মাইনাসে চলে গেছে বলা যায় ডক্টর ইউনূস সরকারের সময়। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপির প্রতি আমরা একটা প্রচ্ছন্ন সমর্থন দেখলাম। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে এবং তারেক রহমানের সঙ্গে দেখা করলেন। আম, এটা মোটামুটি স্পষ্ট যে তারা ধরে নিয়েছে বিএনপি আসছে ক্ষমতায় এবং বিএনপির সঙ্গে তারা কাজ করতে চায়, এবং অল মানে এই সরকারের জন্য অন্তত সাথে অন্তত নয়। কিন্তু আবার আমরা ধরে নিয়েছিলাম যে তাহলে আওয়ামী লীগ নিয়ে আপাতত ভারতের চিন্তা ভাবনা বোধহয় এই মুহূর্তে নেই। কিন্তু এই যে দিল্লিতে প্রকাশ্য সংবাদ সম্মেলনের অনুমতি দেওয়া হলো, আমরা তো ধরে নিতে পারি যে অনুমতি সাপেক্ষে এটি করেছে, নয়তো তো করার কথা না। আহ তাহলে কি আবার নতুন কোনো চিন্তা ভাবনা ভারতের রয়েছে, নাকি আগে থেকেই ছিল অংশগ্রহণমূলক নির্বাচন যাতে হয় বা আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে, অথবা সময় অনুযায়ী তারা নতুন কোনো আহ বার্তা দিবে? বিষয়গুলো কিরকম, নাকি চিন্তা ভাবনায় কোনো না, পরিবর্তন? প্রথমত যে বিএনপির প্রতি যে প্রচ্ছন্ন সমর্থন, সমর্থন দেওয়ার যে বিষয়টা উঠে এসেছে, জয়শঙ্কর এসেছেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার সময় উনি এসে উপস্থিত হয়েছেন। এটা একটা সিম্বল হচ্ছে যে নেক্সট গভর্নমেন্ট যে ফর্ম করবে, তাদের প্রতি, তাদের সাথে একটা ভালো সম্পর্ক তারা ডেভেলপ করতে চায়। এই প্রেস কনফারেন্সে আওয়ামী লীগ নেতারা যেটা দাবি করেছেন যে আর একটা অন্তর্বর্তীকালীন সরকার হলে তারা পার্টিসিপেট করবে। অর্থাৎ এই এই সরকারের প্রতি, ইউনূস সরকারের প্রতি এটাও একটা অনাস্থা প্রকাশ করছে। ভারতের মাটিতে বসেই তারা কিন্তু করলো। এবং এতে কি ভারত সরকারের একটা ইয়ে আছে কিনা, সাজেশন আছে কিনা, বা তাদের পরামর্শ অনুযায়ী কথাগুলি বলছেন কিনা, সেটা বলা মুশকিল, তবে অসম্ভব নয়। সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, এটি মানে ভারতের পক্ষ থেকে নতুন একটি বার্তা যে কোনো অবস্থায় তাদের সাথে কোনো সমর্থন, তাদেরকে সমর্থন নয়, অথবা নতুন করে বার্তা যে আহ তাকেও তারা চাইছে না।
চাইছে না বুঝলাম, এবং আওয়ামী লীগের মাধ্যমে যে দাবিটি এলো যে নতুন কোন অন্তর্বর্তী সরকার এলে সেই সরকারের অধীনে নির্বাচন করতে তারা প্রস্তুত। তাহলে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে, আমি সম্ভাবনার শব্দটি উচ্চারণ করছি, আহ, তাহলে কি আসলে এমন কোন হিসেব নিকাশ রয়েছে, পর্দার ওপাশে অন্য কোনো খেলা রয়েছে যে আসলে ডক্টর ইউনূস সরকার থাকছে না, ভারতে অন্য কোনো পরিকল্পনা রয়েছে, অথবা ভবিষ্যৎ যারা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে অন্তত যাদেরকে আমরা মিন করি, যুক্তরাষ্ট্র হতে পারে, আহ, নতুন কোনো তত্ত্বাবধায়ক বা নতুন কোনো অন্তর্বর্তী সরকার আসছে এমন কিছু? না, এটার আপনার একটা গভীর বিষয়। বিষয়টা গভীর এই কারণে যে নতুন একটা অন্তর্বর্তী সরকার আসা মানে হচ্ছে যে এই নির্বাচনটা পোস্টপোন হয়ে যাওয়া, স্থগিত হয়ে যাওয়া নিঃসন্দেহে। এখন আরেকটা বিষয় আপনার দেখতে হবে যে যেভাবে ইলেকশনটা হচ্ছে সেই ইলেকশনটাকে কোনো অবস্থাতেই ইনক্লুসিভ বলা যাবে না। কমপক্ষে 40% ভোটার তারা ভোট দিতে হয়তো পারবেন, কিন্তু তাদের পছন্দ অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী তারা ভোট দিতে পারবেন না। অর্থাৎ একটা খণ্ডিত ইলেকশন হচ্ছে। একটা খণ্ডিত ইলেকশন হয়ে সে- সেই ইলেকশনটা কতদিন পর্যন্ত আপনার থাকবে, মানে টিকে থাকবে, এটারও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন উঠে এসে দাঁড়িয়েছে। আপনি আরেকটা জিনিস দেখেন যে নির্বাচন না হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টি জাতীয় পার্টিকে একটা রিট করা হয়েছে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনার ইলেকশন কমিশনের অফিস যে তছনছ করার চেষ্টা করা হয়েছে। তারা চাচ্ছে না যে জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহণ করুক। তো আমার যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে আহ নতুন অন্তর্বর্তী, আপনি যেমন বললেন যে এটি এই সম্মেলনের মাধ্যমে ডক্টর ইউনূস সরকারকে একটা মেসেজ দেওয়া যে তারা আওয়ামী লীগকেই সাপোর্ট করছে, তারা এই সরকারের কে কোনোভাবেই কোন ধরনের সমর্থন করছে না। কিন্তু অন্তর্বর্তী সরকার, নতুন অন্তর্বর্তী সরকার, এই শব্দটা উচ্চারণ করা কি কেবলই কথার কথা, নাকি এর পেছনেও কোনো কারণ থাকতে পারে, কোন মেসেজ আছে? মেসেজ হচ্ছে যে ইউনূস সরকারের উপরে তাদের কোনো আস্থা নাই, এবং তারা এটা ধারণা করে অনেকেই ধারণা করে যে ইউনূস গভর্নমেন্ট একটা নির্বাচন উঠিয়ে আনতে পারবে না। ফ্রি ফেয়ার তো দূরের কথা, সেই নির্বাচনটাকে উঠিয়ে আনতে পারবে না। এই জন্য কিন্তু আপনি দেখেন যে এনসিপির দুজন নেতা, এই আপনার সজীব ভুইয়া, উনি কিন্তু বলছেন যে ইলেকশন কমিশনকে নতুন করে গঠন করে আপনার নির্বাচন করতে হবে। এখানে সরকার গণভোটের পেছনে দাঁড়াই গেছে ব্যাপকভাবে। সে মনে হয় গণভোট পার্টি করে সে, এবং কোটি কোটি টাকা ব্যয় করতেছে প্রচারণায়, গান তৈরি করছে 8টা। কারণ কি, এটা তাদের জীবন মৃত্যুর বিষয়। যদি গণভোটে না ভোট উইন করে, অর্থাৎ গণভোটে হা ভোট, তেমন ভোট না পায়, হাফ যদি তেমন সংখ্যক না হয়, না ভোট যদি উইন করে যায়, তাহলে কিন্তু 72-এর কনস্টিটিউশন থেকে যায়, ইনট্যাক্ট থেকে যায়, বহাল থাকে। 72-এর কনস্টিটিউশন যদি বহাল থাকে, তাহলে সংবিধানের 7 এবং 8 ধারা আছে, যেখানে সংবিধানকে বাতিল করা, রিরাইট করা, মানে একেবারে চেঞ্জ করলে আপনার 7 এবং 8 ধারা অনুযায়ী একটা অপরাধ হয়। সেই অপরাধে তাদের কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে, এটা কঠিন একটা সুতরাং তাদেরকে এই গণভোটে পাশ করতেই হবে। যদি গণভোটে পাশ না করে যদি না করে, তাহলে ইউনূস সরকার সম্পূর্ণভাবে অবৈধর মতো হয়ে যায়। তাদের কর্মকাণ্ডগুলিও হয় না, কারণ তাদের উপরে জনগণের আস্থা ছিল না। সুতরাং এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আসলে আর যদি গণভোটে পাশ করে যায়, গণভোটে যদি প্রস্তাব পাশ করে যায়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে কনস্টিটিউশন, সংবিধান সংবিধান ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সংবাদ সম্মেলনে যেতে চাই, সংবাদ সম্মেলনে আহ আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি উঠেছিল। কোনো কোনো সাংবাদিক সেখানে জিজ্ঞেস করেছেন যে 5ই আগস্ট অভ্যুত্থান কেন্দ্র করে যে হত্যাকাণ্ডগুলোর ঘটনা ঘটেছে তার জন্য আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা, সেটি এড়িয়ে যাওয়া হয়েছে। এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, তিনি যদিও কিছু যুক্তি তুলে ধরেছেন, তিনি বলেছেন যে ক্ষমা অবশ্যই যারা দায়ী তাদেরকে চাইতে হবে, কিন্তু এর জন্য মূলত দায়ীকে
তা খুঁজে বের করতে হবে, নিরপেক্ষ তদন্ত করতে হবে। জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে 2024 1 জুলাই থেকে 8 জুলাই থেকে সম্ভবত 15 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলোর ঘটনা ঘটেছে, 1400 মানুষের নিহত হওয়ার কথা সেখানে উল্লেখ করা হয়েছে। এটি পদ্ধতিগতভাবে ভুল এবং তথ্যগতভাবেও ভুল। সেখানে বলা হয়েছে এটি আন্তর্জাতিকভাবে নতুন তদন্ত করতে হবে। যারা দায়ী তাদেরকে অবশ্যই বিচারের এবং জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যদি আওয়ামী লীগ দায়ী হয়, তাতেও আওয়ামী লীগ জবাবদিহিতার মুখোমুখি হতে কোনো আহ কোনো সমস্যা বোধ করবে না। তার এই কথার মধ্য দিয়ে আমরা কি ভিন্ন কোনো অর্থ দাঁড় করাতে চাইবো কিনা? তারা মানে এটাকে এড়িয়ে এই যেতে পর্যন্ত কিন্তু চাচ্ছেন। দায়ী হওয়া কিংবা বিচার নিয়ে তেমন কোনো কথা বলেনি, ক্ষমা চাওয়ার প্রসঙ্গ অন্তত সেখানে কিন্তু তারা টোটালি বলেনি যে না আমরা ক্ষমা চাইবো না, এমন এমন শব্দ কিন্তু উচ্চারণ করেনি। একটু নমনীয়তা দেখা গেছে। এখানে তারা জামাতে ইসলামের মতো আর কি, জামাতে ইসলাম যেমন 71-এ তাদের ভূমিকার জন্য ক্ষমা চায়নি, নানা রকমের জটিল প্রশ্ন জটিল ভাবে বলে যাচ্ছেন, আওয়ামী লীগও তাই করতেছে। আওয়ামী লীগের বর্তমান যে নেতৃত্ব, অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত যে নেতৃত্ব ছিল, সেই নেতৃত্ব কিন্তু ফেল করছে, সম্পূর্ণভাবে ফেল করছে। তারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা এখন নায়কত্ব প্রতিষ্ঠা করছে, একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে তারা চলে গেছে। তারা আপনার দুর্নীতি করছে, ব্যাপকভাবে দুর্নীতি করছে, টাকা পাচার করছে। শুধু যে তারা ওই 5ই আগস্ট পর্যন্ত, জুলাই মাসে এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত যে হত্যাকাণ্ডটা চালাইছে, শুধু এই অপরাধ তো না, তারা গুম করে নাই আগে। তারা যে 14 সালের ইলেকশনের আগে ব্যাপকভাবে এই এই ড্রাগ উদ্ধারের নামে বলে হত্যা করেনি, আমাদের কাছে ডাটা আছে। 18 সালের আগে করেনি, 24 সালে যে তারা ইলেকশন করছে। এই কথাগুলো অবশ্যই সত্য, অস্বীকার করার কোনো ওয়ে নাই। কিন্তু আবার 5ই আগস্ট অভ্যুত্থান বা আন্দোলন যেটাই বলে না কেন, সেটিকে কেন্দ্র করে তো একটা ম্যাটিকুলাস ডিজাইনও ছিল। পুলিশকে তো আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হত্যা করেনি, বা পুলিশকে তো আর পুলিশ নিজেরা হত্যা করেনি, তাই না? তো এই হত্যাকাণ্ডের পিছনে তো অন্যরাও দায়ী, নিশ্চয়ই এটুকু আমরা বলতে পারি। নিশ্চয়ই। আপনি শুনেন, ডক্টর ইউনূস একজন অথর্ব ব্যক্তি, এবং উনি কিভাবে, একেবারে যোগ্যতা ছিল ওনার, যে উনি কতগুলি অথর্ব লোকরে আপনার ওনার মন্ত্রিসভায় নিয়ে আসছেন। তাদের কোনো সাধারণ কোনো কাণ্ডজ্ঞান নাই। যে কোনো হত্যাকাণ্ডের একটা বিচার হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। তদন্তের পরে আপনার কোর্টে যাবে, যদি কেউ দায়ী থাকে, যদি হোমিসাইড হয়ে থাকে বা ম্যান স্লটার হয়ে থাকে দায়ী। উনারা কিন্তু করছে। পুলিশ যারা নিহত হয়েছেন, যাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, কারা দায়ী? এখানে কি তারা জনরোষে মারা পড়ছেন, বা তারা নিজেরা অন্যদেরকে মারতে যেয়ে মারা পড়ছে? এটা তদন্ত হওয়া দরকার। আমি বলি না যে, কাউকেই বলি আমি না তো যে অভিযোগ স্নাইপার করতে। স্নাইপার রাইফেল ব্যবহার হতেও দেখেছি। স্নাইপার তা রাইফেল সেটা তো তদন্ত হওয়া উচিত ছিল, যে তদন্ত হয়ে জানা উচিত ছিল যে এটা কারা করছে। এখানে তো আন্দাজে কথা বললে হবে না। কারা করছে সেই জন্য একটা নিরপেক্ষ তদন্ত করা উচিত ছিল। পুলিশকে কারা মারছে, কেন মারছে, কিভাবে মারছে, কোন পরিস্থিতিতে, এই তদন্ত হওয়ার পরে আপনার প্রসিকিউট করতে পারেন, আবার নাও করতে পারেন। সব সেটা তো হত্যাকাণ্ডই হয়নি, তো বরং বরং আমরা দায় মুক্তি দিতে দেখলাম। দায় মুক্তি, আপনি কোনোভাবেই দায় মুক্তি দিতে পারেন না। দায় মুক্তি হয় না, দায় মুক্তি হয় না, আপনার কোনোভাবেই হয় না। বাংলাদেশেও হয় নাই। বাংলাদেশে আপনি দেখেন যে এই যে বিএনপি যে অপারেশন ক্লিন হার্ট করে 93 জন লোককে হত্যা করছে, সেটা কিন্তু হাই কোর্টে কিন্তু সেটা বাতিল হয়ে গেছে, এবং সেই বিচার কেউ দাবি করে না। দাবি করা উচিত। যাদেরকে মারা হয়েছে তারা অপরাধী ছিল, অপরাধীরও কিন্তু আপনার বিচার পাওয়ার অধিকার আছে, আইনের অবশ্যই। সহায়তা পাওয়ার অধিকার আছে। আম, আমি সব মিলিয়ে শেষে যদি জানতে চাই, এই নির্বাচন নিয়ে নানান ধরনের খেলা চলছে। আপনার কি মনে হয় যে নির্বাচনটি আসলে হচ্ছে এবং জনাকাঙ্ক্ষা অনুযায়ী অনুষ্ঠিত হবে? না, এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এরকম হতেও পারে, আবার যেভাবে আগাচ্ছে নাও হতে পারে। যদি জাতীয় পার্টিকে এরা মানে বাদ দিয়ে দিতে পারে, জামাত যদি বলে যে আমি নির্বাচন বর্জন করবো, তাহলে তো নির্বাচন বাতিল হয়ে যাচ্ছে, কারণ শুধুমাত্র একটা পার্টি থাকে, একটা মেজর পার্টি থাকে। সুতরাং সেই নির্বাচন তো অষ্টআশি নির্বাচনের মতো হয়ে যাবে। আর যদি নির্বাচন হয়ও, জাতীয় পার্টি সহ নির্বাচন হয়, তাহলে আপনার এইসব ভঙ্গুর হবে। অর্থাৎ এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনেকটা
96-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচনের মতোই হবে। কারণ আপনি কোনো একটা নির্বাচনে একটা দেশের 40% ভোটারকে বাদ রেখে নির্বাচন করতে পারেন না। অনেক অনেক ধন্যবাদ মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন, দর্শক আপনারাও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।